আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। ইসরায়েলকে $50 কোটি ইয়ার জ্বালানির ট্যাঙ্কার দিচ্ছে আমেরিকা। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। নেতানিয়াহুর দুর্বল মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর। ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। রাশিয়ার ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা। সরকারি সফরে চীন গেলেন বাংলাদেশের সেনাপ্রধান। ভারতের জন্য আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও বাড়ালো পাকিস্তান। চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, মার্কিন নৌসেনার শাস্তি। ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে পাকিস্তান, আফগানিস্তান ও চীন। আমরা আবারও মধ্যযুগে ফিরে যাচ্ছি, অপসারণ বিল নিয়ে ক্ষোভ জানালেন রাহুল গান্ধী। ট্রাম্পের অনুরোধে মেক্সিকোর সীমান্ত প্রাচীরে কালো রং করা হবে। এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট, এবার বিস্তারিত সংবাদ। ইসরায়েলকে $50 কোটি ইয়ার জ্বালানির ট্যাঙ্কার দিচ্ছে আমেরিকা। ইসরায়েল নির্মিত বোয়িং 2টিকে C-46 আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় $50 কোটি এই চুক্তিতে সম্পূর্ণভাবে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা ক্রয় বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। যুক্তরাষ্ট্র বিদেশের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রয় ও হস্তান্তর কার্যক্রম তদারকি করে থাকে। বর্তমানে ইসরায়েলের বিমান বাহিনীর বহরে 4টি C-46 ট্যাঙ্কার রয়েছে। নতুন 2টি ট্যাঙ্কার যুক্ত হলে ইসরায়েলের দূরপাল্লার কৌশলগত সক্ষমতা আরও জোরদার হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাসচিব আমির বারাম বলেন, এ সমস্ত বিমান যুক্ত হলে সেনারা দূরবর্তী এলাকার অধিক শক্তি ও বিস্তৃত পরিসরে অভিযান চালাতে সক্ষম হবে। গত জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের বিমান হামলায় এই ধরনের জ্বালানি আকাশে ভরার ট্যাঙ্কার ব্যবহার করেছিল ইসরায়েল। চুক্তির আওতায় ট্যাঙ্কারগুলোতে ইসরায়েলি নিজস্ব প্রযুক্তির সংযোজন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যদিও সুনির্দিষ্ট কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা জানানো হয়নি। প্রতি বছর যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সামরিক সহায়তা বাবদ কয়েক বিলিয়ন ডলার প্রদান করে। নতুন চুক্তির সম্পূর্ণ অর্থ সেই সহায়তা থেকে আসছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে যুক্তরাষ্ট্রের কিছু রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা প্রশ্ন তুলেছে, গাজায় গণহত্যা চালানো ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া কতটা যৌক্তিক। তাদের দাবি, মার্কিন জনগণের করের টাকা দেশীয় অগ্রাধিকার খাতে ব্যয় করা এখন জরুরি হয়ে পড়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই কারণে এমন পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর বেশ কয়েকটি দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। তবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আইসিজের গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়েছে এবং আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। নেতানিয়াহুর দুর্বল মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেন, শক্তি কাউকে হত্যা করার মধ্য দিয়ে মাপা যায় না। নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনিও আলবানিসকে দুর্বল রাজনীতি আখ্যা দিয়ে অভিযোগ করেছেন। তিনি ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন, কারণ ক্যানবেরা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এবিসি রেডিও ন্যাশনালকে বলেন, আলবানিস প্রকৃত শক্তি দেখিয়েছে, কারণ সিদ্ধান্ত প্রকাশের আগে তিনি সরাসরি নেতানিয়াহুকে বিষয়টি জানিয়েছেন, যাতে আপত্তি ব্যক্তিগতভাবে তোলা যায়। অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দেশগুলোর উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন। গাজা যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত সপ্তাহে ক্যানবেরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। এরপর 18 আগস্ট অস্ট্রেলিয়ার চরম ডানপন্থী ইসরায়েলি ইসরায়েলের ডানপন্থী চরম আইন প্রণেতা সিনকার রথম্যানের ভিসা বাতিল করে তার বিরুদ্ধে অভিযোগ তিনি দেশে বিভাজন ছড়াতে চেয়েছেন। এর কয়েক ঘন্টা পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআর ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলিয়ান কূটনীতিকদের ভিসা বাতিল করে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর। দ্বিতীয়বারের মতো 24 ঘন্টার ব্যবধানে সিরিয়ায় নতুন সামরিক বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল সাদ্দাদি ঘাঁটিতে এই বহর মোতায়েন করে। শাফাক নিউজের সংবাদদাতা জানিয়েছে, সর্বশেষ কনভয়টিতে প্রায় 80 ট্রাক ছিল। এতে লজিস্টিক সরঞ্জাম, জ্বালানি, সৈন্য ও গোলাবারুদ বহন করা হয়েছে। মঙ্গলবার আরও একটি কনভয় প্রবেশ করেছে, যেখানে 50টির বেশি ট্রাক সাজোয়াজান ছিল। সেই বহরটি হাসাকা প্রদেশের খরাব, আল-জির ও কাসকার ঘাটির দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশনের হেলিকপ্টার বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের আতমে এলাকায় অভিযান চালায়। সেখানে এক ইরাকি নাগরিককে হত্যা করা হয়। তাকে স্থানীয় সূত্র চিহ্নিত করা হয়েছে। সালান উমান ওরফে আলী নামের এই ব্যক্তি ছিলেন আইএসের জ্যেষ্ঠ নেতা। রাশিয়ার ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর হামলা।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ভোরে জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণে ট্রেনসহ পুরো রেললাইন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান পেত্রো আন্দ্রিউশচেঙ্কো। তিনি টেলিগ্রামে লিখেছেন, হ্যাঁ, ট্রেনটি জ্বলছে। অধিকৃত জাপোরিঝিয়ার আর রুশ রেল সেবা বেঁচে নেই। প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাঙ্ক ভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে, কিছুই বাকি নেই। রুশরা কেন রাতের আধারে জ্বালানি ও যানবাহন বহন করছিল, এটাই কারণ। ক্ষতি এড়াতে চাইলেও পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী একে অনন্য অভিযান হিসেবে অভিহিত করেছে। ভিডিওটিতে দেখা গেছে দীর্ঘ ট্রেনে ডজন খানেক বগির লাইন আগুনে পুড়ে যাচ্ছে। ট্রেনটি জাপোরিঝিয়ার দক্ষিণ অঞ্চলে উরোজায়ানি ও তোম্মাকের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। তবে কিভাবে এই হামলা চালানো হয়েছে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য মেলেনি। ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। চলতি বছরের মে মাসে ইউক্রেনের ড্রোন এই অঞ্চলে রাশিয়ার জ্বালানি বহনকারী আরও একটি মালবাহী ট্রেনে হামলা চালিয়েছে। সর্বশেষ হামলার আগের দিন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরিঝিয়া নগরীতে অন্তত ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। রাশিয়ার সেনারা ইতিমধ্যে জাপোরিঝিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। পশ্চিমা গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি প্রস্তাব দিয়েছে জাপোরিঝিয়া খেরসনে যুদ্ধক্ষেত্র স্থিতিশীল রাখার বিনিময়ে ইউক্রেন যেন ডনেটস্ক ও লুহানস্ক থেকে সেনা সরিয়ে নেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগের দিন ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে চলমান যুদ্ধবন্দী কূটনৈতিক সমাধানের চেষ্টা নিয়ে আলোচনা চলমান রয়েছে। সরকারি সফরে হঠাৎ চীন গেলেন বাংলাদেশের সেনাপ্রধান। সরকারি সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সফরে ২১ আগস্ট চীন গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় করবেন। ৭ দিনের সফর শেষে আগামী ২৭ আগস্ট সেনাবাহিনীর প্রধান দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ আবারও ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে আকাশপথ ব্যবহার করতে পারবে না ভারতীয় কোনো উড়োজাহাজ। পাকিস্তান এয়ারফোর্স অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় এয়ারলাইন্সের পরিচালিত সমস্ত উড়োজাহাজ পাকিস্তানে আকাশপথে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞায় ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রে বহাল থাকবে। ২৩ এপ্রিল প্রথমবারের নিষেধাজ্ঞা জারি করা হয় পেহেলগাঁয়ে সন্ত্রাসী হামলার জেরে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষিতে। পাকিস্তানের এই পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ৩০ এপ্রিল ভারত ও পাকিস্তানি উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এদিকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, মার্কিন নৌসেনার শাস্তি। লস অ্যাঞ্জেলেসের আদালত মার্কিন নৌসেনার এক সদস্যকে গুপ্তচরবৃত্তির দায় সাব্যস্ত করেছে এবং চীনা এজেন্টের কাছে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে ২৫ বছর বয়সী জিন জাও ওয়েনকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ৬টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে গুপ্তচরবৃত্তি, ষড়যন্ত্র, গোপন সামরিক তথ্য অবৈধভাবে পাচার। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যুক্ত তিনি এবং বিগ ব্রাদার অ্যান্ডি নামে পরিচিত এই কর্মকর্তার কাছে ছবি, ভিডিও, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস এক্সেস সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন জাহাজের তথ্য সরবরাহ করতেন। এর বিনিময়ে তিনি প্রায় ১৮ থেকে $১২,০০০ বেশি অর্থ পেয়েছেন। আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, গোপনে একাধিক এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তথ্য পাঠাতেন এবং নতুন মোবাইল ও কম্পিউটার ব্যবহার করতেন। এমনকি নিজের মাকে টেক্সট বার্তা লিখেছিলেন, অন্য চীনা নৌসেনাদের ট্যাক্সি চালিয়ে বাড়তি আয় করার চেষ্টা করছে, আর আমি গোপন তথ্য ফাঁস করে টাকা রোজগার করছি। তার মা উত্তরে লেখেন, ভালো কাজ করছো। ২০২২ সালে ফেব্রুয়ারিতে নাগরিকত্ব প্রক্রিয়ার মধ্যে থাকা অবস্থায় ওয়েলসকে টার্গেট করে চীনা এজেন্ট নিজেকে রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মী ও নৌযানপ্রেমী হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে যোগাযোগ হয়। প্রসিকিউশন জানিয়েছে, ওয়েন শুধু জাহাজের অবস্থান নয়, প্রতিরক্ষা ব্যবস্থার টেকনিক্যাল সমস্যা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতেন। মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন জানিয়েছেন, ওয়ের এই কর্মকাণ্ড সামরিক বাহিনীর অবস্থান এক গুরুতর বিশ্বাসঘাতকতা। টাকার বিনিময়ে গোপন সামরিক তথ্য ফাঁস করে তিনি শুধু সহকর্মী ও নৌসেনাদের জীবন নয়, পুরো জাতির নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। ওয়েলসকে ২০২৩ সালে আগস্টে ইউএসএস এক্সেসের দায়িত্বে যোগ দেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। তার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর। দোষী সাব্যস্ত হলে তিনি আজীবন কারাদণ্ড পেতে পারেন। ওয়েলসের পাশাপাশি একই বছরে অপর এক মার্কিন নৌ সদস্য পেটি অফিসার ওয়েন হেই ঝাওকে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার করে। চীনা ঝাও এজেন্টে প্রশান্ত মহাসাগরীয় বড় আকারের নৌমহড়ার পরিকল্পনা, রাডার সিস্টেমের নকশা, সেনাঘাঁটির সংবেদনশীল নথি সরবরাহের অভিযোগে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক তার নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে তথ্য জানিয়েছে। মাস্ক তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন আপাতত তিনি নিজের প্রতিষ্ঠানগুলোতে মনোযোগ দিতে চান। এ নিয়ে কোনো সরাসরি মন্তব্য না করে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল যাই বলুক, তা কখনোই সত্য বলে ধরে নেওয়ার কারণ নাই। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মার্কস গত জুলাই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর কমানো ও ব্যয় বিল নিয়ে বিরোধের জের ধরে তার এই উদ্যোগ। তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সাম্প্রতিক সময়ে মার্কস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করায় বেশি মনোযোগ দিচ্ছেন। সহযোগীদের কাছে তিনি স্বীকার করেছেন, নতুন দল গঠনের পথে গেলে ভান্সের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে পাকিস্তান, আফগানিস্তান ও চীন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান, চীন ও আফগানিস্তান। বুধবার কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপের সময় সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন, ত্রিপক্ষীয় সংলাপে দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। তিন পক্ষই বাণিজ্য, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, মাদক পাচার প্রতিরোধে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আফগানিস্তানের সিপিইসি সম্প্রসারণের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। এর আগে ইসাহাকদার কাবুলে তালেবান সরকারকে নিষিদ্ধ তেহরিকে তালেবান পাকিস্তান, টিপিপি, বেলুচিস্তান লিবারেল আর্মি, মাজিদ ব্রিগেডের মতো সন্ত্রাসী সত্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কাবুলের পররাষ্ট্রমন্ত্রীর ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে ইসাহাকদার ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির মধ্যে এক বৈঠকে এই আহ্বান আরও জোরালো হয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছে, বৈঠকে আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা বৃদ্ধির কথাও তুলে ধরেন ইসাহাকদার। আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি। অপসারণ বিল প্রসঙ্গে ক্ষোভ ঝাড়লেন রাহুল গান্ধী। ভারতের সংসদে প্রস্তাবিত নতুন 3টি বিলের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রস্তাবিত এই সমস্ত আইনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীসহ জ্যেষ্ঠ সরকারি সদস্যরা যদি কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়, গ্রেফতার অবস্থায় যদি টানা 30 দিন কারাগারে থাকে, তবে তাকে দোষী সাব্যস্ত না হলে পদ থেকে সরানো যাবে। বুধবার লোকসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলগুলো উপস্থাপন করেন। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা কাগজ ছুড়ে প্রতিবাদ জানায়। বিলগুলো এখন যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হচ্ছে। তবে বিরোধী দল এর মধ্যে প্রস্তাবগুলোকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও স্বৈরাচারী আখ্যা দিয়েছে এবং তাদের অভিযোগ, ভোটে হারাতে না পারায় বিজেপি ভুয়া মামলা দিয়ে বিরোধী রাজ্য সরকারগুলোকে মুখ্যমন্ত্রীদের কারাগারে পাঠাবে, টানা 1 মাস আটকে রাখবে এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য করবে। রাহুল গান্ধী বলেছেন, আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি। তখন রাজা যাকে খুশি সরিয়ে দিতেন, নির্বাচিত প্রতিনিধিরা কোনো মর্যাদা ছিল না। মোদীকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি রাজা আপনার চেহারা পছন্দ না করেন, তবে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে মামলা দিতে বলবেন এবং 30 দিনের জন্য একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত মানুষকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা যেন ভুলে না যাই কেন নতুন উপপররাষ্ট্রমন্ত্রী নির্বাচন করতে হচ্ছে। গত মাসে জগদীপ ধনখড় হঠাৎ পদত্যাগ করেন। যদিও সরকারি ব্যাখ্যায় বলা হয় তিনি অসুস্থতার কারণে পদ ছাড়েন, কিন্তু বিরোধী দল দাবি করছে পদত্যাগ বিজেপি চাপের ফল। রাহুলের দাবি, ধনখড়কে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, যেদিন উপরাষ্ট্রপতি পদত্যাগ করেন সেদিন কেসি ভেনুগোপাল আমাকে ফোন করে বলেন ধনখড় চলে গেছেন। এই ঘটনার পেছনে বড় গল্পও রয়েছে। কালো টি-শার্ট পরে সংসদে উপস্থিত হয়ে রাহুল গান্ধী প্রতিবাদের বার্তা দেন। তিনি বলেন, এটি আসলে যারা সংবিধান আক্রমণ করছে তাদের সঙ্গে, যারা সংবিধান রক্ষা করছে তাদের যুদ্ধ। এদিকে ট্রাম্পের অনুরোধে মেক্সিকোর সীমান্ত প্রাচীর কালো করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি স্টিভেন নোয়েম জানিয়েছে, পুরো যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্ত প্রাচীর কালো রং করা হবে, যাতে এটি আরও বেশি গরম হয়ে ওঠে এবং আরোহীরা কঠিন হয়ে পড়ে। এ ধরনের কৃতিত্ব তিনি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বর্তমান অভিবাসন দমন অভিযানে অভ্যন্তরীণ আটক ও বহিষ্কার প্রধান অগ্রাধিকার হলেও এ অঞ্চলে এবছরের শুরুতে ট্রাম্পের নীতিগত বিলের মাধ্যমে সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য অতিরিক্ত $46 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। নয়মের তথ্য অনুযায়ী প্রতিদিন আধা মাইল অর্থাৎ 0.8 কিলোমিটার প্রাচীর নির্মিত হচ্ছে প্রায় 2000 মাইল অর্থাৎ 3218 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত অতিক্রমের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ব্যাপক গ্রেপ্তার ও আটক কার্যক্রম অবৈধ অভিবাসনে নিরুৎসাহিত হিসেবে কাজ করছে। নিউ মেক্সিকোর সীমান্ত এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নোয়েম বলেন, কালো রং করার বিষয়টি বিশেষভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধেই করা হচ্ছে। তিনি বলেন, বুঝতে পেরেছেন তিনি, এখানে তাপমাত্রা খুব বেশি থাকে।
আর কোনো কিছু কালো রং করা হলে সেটা আরও বেশি গরম হবে এবং প্রাচীর টপকানো কঠিন হয়ে পড়বে। সীমান্ত টহল কর্মকর্তাদের তথ্য বলছে, কালো রং করলে প্রাচীর মরিচা থেকেও রক্ষা পাবে। এছাড়া নয়েম জানান, প্রশাসন রিও গ্রান্দে নদী জুড়ে আরও পানিভিত্তিক অবকাঠামো স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা দুই দেশের সীমান্তের অর্ধেক বেশি অংশ জুড়ে বিস্তৃত।